আমি তোমাদের আমার গণিত বইয়ের 195 থেকে 197 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঐকিক শব্দের অর্থ খুঁজি। অমল স্কুলে যাওয়ার সময় দেখলো যে তার বাংলা ও ইতিহাসের জন্য দুটো একই রকমের খাতা দরকার। তাই সে দুটো খাতা কিনতে দোকানে গেল। দোকানি তার থেকে 10 টাকা চাইল। তাহলে এখানে সে কতগুলো খাতা কিনবে? দুটি খাতা কিনবে। দুটি খাতার জন্য কত টাকা দিতে হবে? 10 টাকা দিতে হবে। অর্থাৎ দুটি খাতার দাম কত? 10 টাকা। খাতা কেনার পর অমল ভাবলো একটি খাতার দাম কত হতে পারে। তাহলে এখানে দুটি খাতার দাম 10 টাকা। তাহলে এখানে একটি খাতার দাম কত হবে? তাহলে এখানে অবশ্যই কি হবে? আমাদের কম হবে, কারণ এখানে আমাদের দুটি খাতা ছিল। এখানে কটি খাতা কিনবে? একটি খাতা কিনবে। তাহলে এখানে 10 টাকার থেকে আমাদেরকে কম টাকা দিতে হবে। একটা খাতার দাম 10 টাকার থেকে কম হবে। তাহলে এখানে আমাদের একটি খাতার দাম অবশ্যই কি হবে? 10 টাকার থেকে কম হবে, কারণ খাতার সংখ্যা কমলে দামও, তাহলে দাম কি হবে? তাহলে খাতার সংখ্যা কমলে দামও কি হবে? কমবে বা কমে লিখতে পারি, ঠিক আছে? তাহলে খাতার দাম কি হবে? কমবে, ঠিক আছে? তাহলে কমে। আর এখানে যদি আমাদের খাতার সংখ্যা বাড়তো তাহলে দাম কি হতো? বাড়তো, ঠিক আছে? একটি খাতার দাম তাহলে কত টাকা হবে? তাহলে দুটি খাতার দাম 10 টাকা। তাহলে একটি খাতার দাম কি হবে? তাহলে এখানে আমাদের কি দাম কমবে। তাহলে এখানে আমরা কি করবো? ভাগ করবো। তাহলে কমলে কি হয়? ভাগ হয়। তাহলে একটি খাতার দাম কত হবে? 10 টাকা। ভাগ কত লিখবো? তাহলে দুটি খাতার দাম 10 টাকা ছিল, সেই জন্য 10 টাকা ভাগ কত লিখবো? 2 লিখবো। তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 5 10 হয়। তাহলে এখানে আমাদের একটি খাতার দাম কত হবে? 5 টাকা। তাই সমস্যাটাকে গণিতের ভাষায় প্রকাশ করে পাই। তাহলে এটাকে যদি আমরা গণিতের ভাষায় লিখি তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে এখানে দেখো, দুটি খাতার দাম কত টাকা ছিল? 10 টাকা ছিল। একটি খাতার দাম কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা কি বের করব? খাতার দাম বের করব। তাহলে যেটা আমরা বের করব সেটা আমরা কোথায় লিখবো? আমরা ডান সাইডে লিখবো। সেই জন্য এখানে দেখো ডান সাইডে নাম লেখা রয়েছে। আর খাতার সংখ্যা আমরা কোথায় লিখবো? বাম সাইডে লিখবো। তাহলে এখানে খাতার সংখ্যা বাম সাইডে হবে, আর দামটা কোন সাইডে হবে? ডান সাইডে হবে। তাহলে দুটি খাতার দাম কত টাকা ছিল? 10 টাকা ছিল। সেই জন্য এখানে খাতার সংখ্যার ঘরে দেখো দুটো লেখা আছে, দাম কত? 10 টাকা। তাহলে এখানে আমরা একটি খাতার দাম বের করব। তাহলে এখানে খাতার সংখ্যার ঘরে নিচে কি লিখবো? একটা লিখবো। আর দাম কত সেটা আমরা কি এখানে নির্ণয় করব, ঠিক আছে? সেই জন্য আমরা এখানে কি দেবো? জিজ্ঞাসা চিহ্ন দেব। অর্থাৎ দুটো খাতার দাম 10 টাকা, একটা খাতার দাম, তাহলে একটা খাতার দাম কি হবে? তাহলে এখানে খাতার সংখ্যা কমলে দামও কমবে। তাহলে দাম কমলে আমরা কি করব? ভাগ করব। তাহলে 10 টাকা ভাগ 2 টাকা সমান কত টাকা? 5 টাকা। পরের দিন ওই একই খাতা আরো 3টি দরকার। তাহলে এখানে পরের দিন আরো কটি খাতা দরকার? 3টি খাতা দরকার। তাহলে এখানে দেখো একটি খাতার দাম কত? 5 টাকা। তাহলে 3টি খাতার দাম কি হবে? তাহলে এখানে আমাদের কি বেশি হবে। তাহলে এখানে আমাদের কত হবে? তাহলে 5 দিনে কত? 15 টাকা হবে। 3টে খাতার দাম নিশ্চয়ই 5 টাকা বেশি হবে। তাহলে এখানে আমাদের দেখো খাতার সংখ্যা কি বেড়েছে? একটা ছিল 5 টাকা, তাহলে এখানে খাতার সংখ্যা কত হয়েছে? 3টি হয়েছে। তাহলে 3টে হলে কি হবে? আমাদের খাতার সংখ্যা বেড়েছে, তাহলে দামও কি হবে? বেশি হবে, অর্থাৎ 5 টাকার বেশি হবে। 3টে খাতার দাম নিশ্চয়ই 5 টাকার বেশি হবে, কারণ খাতার সংখ্যা বাড়লে দামও, তাহলে দাম কি হবে? খাতার সংখ্যা বাড়লে দামও বাড়ে। তাহলে এখানে আমরা কি লিখবো? বাড়ে লিখবো, ঠিক আছে? এরপরে দেখো, তাই 3টে খাতার দাম, তাহলে 3টে খাতার দাম কি হবে? আমাদের বেশি হবে। তাহলে কমলে আমরা কি করতাম? ভাগ করতাম। তাহলে এখানে আমাদের কি বেড়েছে, তাহলে বাড়লে আমরা কি করব? গুণ করব। তাহলে এখানে 3টি খাতা, সেই জন্য 3। আর একটি খাতার দাম কত? 5 টাকা, সেই জন্য এখানে 5 টাকা লেখা রয়েছে। তাহলে 3 গুণিতক 5 টাকা সমান কত হবে? 15 টাকা। তাহলে 3টি খাতার দাম কত টাকা? 15 টাকা। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কি হবে? তাহলে একটি খাতার দাম কত? 5 টাকা। 3টি খাতার দাম কত? তাহলে আমরা খাতার দাম বের করব। তাহলে খাতার দাম বের করতে হলে তাহলে খাতার দামটা আমরা কোথায় লিখবো? ডান সাইডে লিখবো। আর খাতার সংখ্যাটা আমরা বাম সাইডে লিখবো। তাহলে একটা খাতার দাম কত? 5 টাকা। তাহলে 3টে খাতার দাম কত হবে? তাহলে এটা আমরা বের করবো, সেই জন্য দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? অর্থাৎ একটি খাতার দাম 5 টাকা হলে 3টে খাতার দাম, তাহলে কি হবে? 5 টাকা গুণিত 3 সমান কত হবে? 15 টাকা। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাই সমস্যাটি হলো দুটি খাতার দাম 10 টাকা হলে 3টি খাতার দাম কত? তাহলে এখানে দেখো দুটি খাতার দাম কত? 10 টাকা। 3টি খাতার দাম কত? তাহলে এর আগের পেজে আমরা কি করেছিলাম? তাহলে দুটি খাতার দাম 10 টাকা, একটি খাতার দাম বের করেছিলাম। তাহলে একটি খাতার দাম কত বেরিয়েছিল? 5 টাকা বেরিয়েছিল। আর 3টি খাতার দাম কত হয়েছিল? আমরা 5-এর সঙ্গে 3 গুণ করেছিলাম। তাহলে 5 3-এ কত টাকা? 15 টাকা হয়েছিল। তাহলে এখানে আমাদের 3টি খাতার দাম বের করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? একটি খাতার দাম বের করতে হবে। তবেই আমরা কি করতে পারবো? 3টি খাতার দাম বের করতে পারবো। আর আমরা যদি একটি খাতার দাম না বের করি তাহলে আমরা কিন্তু 3টি খাতার দাম কিন্তু আমরা পাবো না, ঠিক আছে?
কমল এই সমস্যার সমাধান করলো একটি খাতার দামের মাধ্যমে। তাহলে তিনটি খাতার দাম কত বেরিয়েছে? আমরা 15 টাকা পেয়েছিলাম। তাহলে কার মাধ্যমে সমাধান করলাম? একটি খাতার দামের মাধ্যমে আমরা তিনটি খাতার দাম কি বের করেছিলাম, সেটাই বলেছে। তাহলে এই সমস্যার সমাধান করলো একটি খাতার দামের মাধ্যমে। যেহেতু একটির মান নিয়ে সমাধান করলো, তাই এই নিয়মটি ঐকিক নিয়ম। তাহলে একটির মান কত বেরিয়েছিল? 5 টাকা বেরিয়েছিল। সেইটাই নিয়ে কি করেছে? তিনটি খাতার দাম বের করেছে। অর্থাৎ কি সমস্যাটি কি সমাধান করেছে। সেই জন্য এই নিয়মকে আমরা কি বলবো? ঐকিক নিয়ম। একটির মান নিয়ে সমাধান করলো, তাই এই নিয়মটি ঐকিক নিয়ম। এবার একের দাগের অঙ্ক দেখো। একজন তাঁতি 6 দিনে 42 মিটার কাপড় বুনতে পারে, একদিনে কত মিটার কাপড় বুনবে? তাহলে এখানে দেখো 6 দিনে কত মিটার কাপড় বুনে? 42 মিটার। তাহলে একদিনে কত? তাহলে এখানে দিন সংখ্যা দেখো কমেছে, 6 দিন থেকে একদিন হয়েছে, দিন সংখ্যা কমেছে। তাহলে এখানে কাপড়ের পরিমাণ কত ছিল? 42 মিটার। তাহলে এখানে আমাদের কি হবে? দিন কমলে তাহলে আমাদের কাপড়ের পরিমাণও কি হবে? কমবে। তাহলে কমলে আমরা কি করবো? ভাগ করব। অর্থাৎ 42কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে একদিনে কত মিটার কাপড় বুনবে সেটা আমরা পেয়ে যাব। এই সমস্যা সমাধানে প্রথমে দেখি দিন বেশি হলে বেশি পরিমাণ কাপড় বুনবে না কম কাপড় বুনবে। তাহলে এখানে দেখো দিন যদি আমাদের বেশি হয়, তাহলে কাপড়ের পরিমাণ কি হবে? বেশি হবে। তাহলে আমাদের কাপড়ের পরিমাণ কম হবে? আমাদের কাপড়ের পরিমাণ কিন্তু কম হবে না। তাহলে এখানে কি বলেছে? দিন বেশি হলে তাহলে বেশি পরিমাণ কাপড় বুনবে, ঠিক আছে। আর এখানে যদি আমাদের দিন কম হতো, তখন আমাদের কি হতো? কম কাপড় বুনতো। এরপরে দেখো বেশি সময় দিলে বেশি কাপড় বুনতে পারবে, আবার কম সময়ে কম কাপড় বুনবে। তাহলে এখানে দেখো আমরা যদি সময় বেশি দিই, তাহলে কাপড়ের পরিমাণ কি হবে? বেশি হবে। আর এখানে যদি আমরা কম সময় দিই, তাহলে কাপড়ের পরিমাণ কি হবে? আমাদের কম হবে। তাহলে এখানে সময় বাড়লে কাপড়ের পরিমাণ কি বাড়ছে, আর এখানে সময় কমলে কাপড়ের পরিমাণ কমছে। তাহলে কি আমাদের একটি বাড়লে অপরটি কি বাড়ছে, আর এখানে একটি কমলে অপরটি কি আমাদের কমছে। তাহলে এখানে আমরা এইরকম সম্পর্ককে কি বলবো? সরল সম্পর্ক বলবো। তাই এটি সরল সম্পর্ক। আর একটি সম্পর্ক আছে কি? ব্যস্ত সম্পর্ক। যেটা কি আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো ধরো তোমরা 5 জন একটি কাজ কত দিনে করতে পারো? 2 দিনে করতে পারো। তাহলে একটি কাজ কদিনে করতে পারো? তাহলে এখানে তোমরা 5 জন, তাহলে একটি কাজ কদিনে করতে পারো? 2 দিনে করতে পারো। তাহলে এখানে আমি যদি 10 জন লাগাই, তাহলে এখানে আমাদের কতদিন লাগবে? তাহলে এখানে দেখো 5 জন থেকে 10 জন হয়েছে। তাহলে এখানে আমাদের দিন সংখ্যা কি বাড়বে? দিন সংখ্যা কিন্তু আমাদের বাড়বে না। তাহলে এখানে আমরা লোক বাড়াচ্ছি, তাহলে দিন সংখ্যা কি হবে? কম হবে। তাহলে 5 জন যে কাজটা 2 দিনে করে, তাহলে 10 জন কি করবে? সেই কাজটা একদিনে করতে পারবে। তাহলে এখানে দেখো আমাদের জন বাড়ছে, ঠিক আছে। তার জন বাড়লে আমাদের দিন সংখ্যা দেখো কমছে। তাহলে এইরকম সম্পর্ককে আমরা কি বলবো? ব্যস্ত সম্পর্ক। যেটা কি হবে? একটা বাড়লে অপরটি কমবে, আর একটা কমলে অপরটি বাড়বে। এইরকম সম্পর্ককে আমরা কি বলবো? ব্যস্ত সম্পর্ক। আর এখানে কি হচ্ছে? একটা কমলে অপরটি কমছে, আর একটি বাড়লে অপরটি বাড়ছে। এরকম সম্পর্ককে আমরা কি বলবো? সরল সম্পর্ক। 6 দিনে 42 মিটার কাপড় বুনে একদিনে, তাহলে একদিনে কত মিটার কাপড় বুনতে পারবে? তাহলে 6 দিন থেকে একদিন হয়েছে, তাহলে দিন সংখ্যা কমেছে। তাহলে দিন সংখ্যা কমলে কাপড়ের পরিমাণ কি হবে? কম হবে। তাহলে কমলে কি করি? ভাগ করি। তাহলে আমরা 42কে কত দিয়ে ভাগ করবো? 6 দিয়ে ভাগ করবো। তাহলে একদিনে 42 মিটার ভাগ কত? 6 সমান কত হবে? 6 7 42 সমান 7 মিটার বুনবে। তাহলে একদিনে কত মিটার কাপড় বুনতে পারবে? 7 মিটার কাপড় বুনতে পারবে। ওই তাঁতি 6 দিনে 42 মিটার কাপড় বুনলো, 3 দিনে কত মিটার কাপড় বুনবে? তাহলে এখানে দেখো তাহলে 3 দিনে কত? তাহলে 6 দিনে 42, তাহলে আমরা একদিনে কত পেয়েছি? 7 মিটার পেয়েছি। তাহলে 3 দিনে কত হবে? তাহলে 3 দিনে কি হবে? বেশি হবে। মানে একের তুলনায় 3 দিন বেশি। তাহলে কি হবে? আমরা গুণ করব। তাহলে একদিনে কত? 7 মিটার। তাহলে 3 দিনে কত? 7 3 21 মিটার। এখানে সময়ের পরিমাণের সঙ্গে কাপড়ের পরিমাণের সম্পর্ক সরল সম্পর্ক। তাই এটা কি? সরল সম্পর্ক। দিন বেশি হলে কাপড়ের পরিমাণ বেশি হবে, আর দিন কম হলে কাপড়ের পরিমাণ কম হবে। তাহলে এটা আমাদের কি সম্পর্ক? সরল সম্পর্ক। সরল সম্পর্ক। তাই একটা বাড়লে আরেকটা, তাহলে একটা বাড়লে আরেকটা কি হবে? আমাদের বাড়বে বা বাড়ে লেগবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি হবে? বাড়ে। আর একটা কমলে অপরটা কি হবে? কমবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে সময়ের পরিমাণ কাপড়ের পরিমাণ। তাহলে এখানে আমরা কি বের করব? 3 দিনে কত মিটার কাপড় বুনবে। তাহলে কাপড়ের পরিমাণ বের করব। তাহলে সেটা আমরা কোন সাইডে লিখবো? ডান সাইডে লিখবো। আর সময়ের পরিমাণটা আমরা বাম সাইডে লিখবো। তাহলে 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারে? 42 মিটার কাপড় বুনতে পারে। সেই জন্য সময়ের নিচে কি লেখা আছে দেখো? 6 দিন। আর কাপড়ের পরিমাণের নিচে 42 মিটার লেখা রয়েছে। আর এখান থেকে আমরা কি বের করব? 3 দিনে কত মিটার কাপড় বুনবে। তাহলে 3টা কোথায় লিখবো? সময়ের নিচে লিখবো। তাহলে এখানে 3 দিন লেখা রয়েছে। আর কাপড়ের পরিমাণটা আমরা কি বের করবো? সেই জন্য এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। ঐকিক নিয়মের মাধ্যমে পাই। তাহলে ঐকিক নিয়মের মাধ্যমে আমরা কি পাবো? দেখো তাহলে এখানে
দিনে কাপড় বুনে কত মিটার? 42 মিটার। তাহলে একদিনে কাপড় বুনে, তাহলে একদিনে কত মিটার কাপড় বুনবে? তাহলে আমরা 42কে 6 দিয়ে ভাগ করবো। তাহলে 42 মিটার ভাগ কত? 6 মিটার। তাহলে 6 7 42, তাহলে দেখো 7 মিটার। তাহলে 3 দিনে কাপড় বুনে, তাহলে 3 দিনে কত মিটার কাপড় বুনবে? তাহলে এখানে দেখো একদিনে 7, তাহলে 3 দিনে, তাহলে একদিনের তুলনায় 3 দিন কি বেশি? তাহলে একদিনের তুলনায় কি 3 দিন বেশি হচ্ছে? তাহলে বেশি হলে আমরা কি করব? গুণ করব। তাহলে 7 এর সঙ্গে কত গুণ করব? 3 দিন বলেছে, তাহলে 7 এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 7 গুণিতক 3 মিটার সমান কত? 3 7 কত? 21 মিটার। তাহলে এখানে দেখো 3 দিনে কত মিটার কাপড় বুনেছে? 21 মিটার কাপড় বুনেছে। তাই এটা আমরা কার মাধ্যমে সমাধান করলাম? এক দিনের মাধ্যমে কি করলাম? সমাধান করলাম। সেই জন্য এই নিয়মকে আমরা কি বলবো? ঐকিক নিয়ম। কারণ বেশি পরিমাণ বুনবে, তাহলে এখানে একদিনের তুলনায় 3 দিন বেশি, তাহলে কি হয়? বেশি পরিমাণ কাপড় বুনবে, সেই জন্য এখানে আমরা গুণ করলাম, সেটা তোমাদের ব্র্যাকেটে লেখা রয়েছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এবার অন্য সমস্যা ঐকিক নিয়মের সমাধানের চেষ্টা করি। দীপু দোকানে 9টি পেন কিনতে গেল। 9টা পেনের জন্য সে দোকানিকে 45 টাকা দিল। যদি সে একটা পেন কিনতো তবে কত টাকা দোকানিকে দিত? তাহলে এখানে 9টা পেনের দাম কত? 45 টাকা। তাহলে একটি পেনের দাম কত? তাহলে এখানে আমাদের কি হচ্ছে? দেখো পেনের সংখ্যা কি কমছে, 9 থেকে কি 1 হয়েছে। তাহলে এখানে আমাদের দামও কি হবে? কম হবে। তাহলে কমলে আমরা কি করবো? ভাগ করব। অর্থাৎ 45কে 9 দিয়ে ভাগ করলে আমরা একটি পেনের দাম কত হয় সেটা আমরা পেয়ে যাব। বেশি পেন কিনলে ড্যাশ পরিমাণ টাকা লাগবে। তাহলে এখানে আমাদের কম পরিমাণ পেন কিনেছে, কিন্তু এখানে লেখা রয়েছে কি বেশি। তাহলে বেশি পেন কিনলে তাহলে কি দিতে হবে? বেশি পরিমাণ টাকা দিতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? বেশি লিখবো, ঠিক আছে। আর এখানে যদি লেখা থাকতো কম পেন কিনলে, তাহলে কি দিতে হবে? কম পরিমাণ টাকা লাগবে। তাই পেনের সংখ্যার সঙ্গে পেনের দামের সম্পর্ক কি? তাহলে বেশি পেন কিনলে কি বেশি পরিমাণ টাকা দিতে হচ্ছে, তাহলে একটি বাড়ছে অপরটা কি বাড়ছে। তাহলে এই সম্পর্ককে আমরা কি বলবো? সরল সম্পর্ক। তাহলে দামের সম্পর্ক কি? সরল। তাহলে এখানে আমরা শুধু কি লিখবো? সরল লিখবো, ঠিক আছে। এই একটা পেনের দাম, তাহলে একটা পেনের দাম কত হবে? তাহলে 45 টাকার থেকে কি হবে? কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে একটা পেনের দাম 45 টাকার ড্যাশ হবে, তাহলে কি হবে? আমাদের কম হবে। তাহলে এখানে আমরা কম লিখবো। তাই গণিতের ভাষায় সমস্যাটি, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কি হবে? তাহলে এখানে আমাদের দেখো 9টি পেনের দাম কত? 45 টাকা। একটি পেনের দাম কত? তাহলে পেনের দাম বের করবো। তাহলে যেটা বের করবো সেটা আমরা কোন সাইডে লিখবো? ডান সাইডে লিখবো। আর পেনের সংখ্যা আমরা কোন সাইডে লিখবো? বাম সাইডে লিখবো। তাহলে 9টা পেনের দাম কত? 45 টাকা। তাহলে এখানে আমরা কি লিখবো? 9 লিখবো। আর পেনের দাম, তাহলে পেনের দাম কত? 45 টাকা। তাহলে এখানে আমরা 45 লিখবো। তাহলে এখান থেকে আমরা কি বের করবো? একটি পেনের দাম বের করবো। তাহলে এখানে আমরা কি লিখবো? 1 লিখবো। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 1টি লিখতে পারো, বা এখানে আমরা পেনের সংখ্যা এখানে আমরা টি লিখে দিতে পারি। তাহলে এখানে টি লিখলে কি হবে? 9টি আর 1টি একই বুঝাবে, ঠিক আছে। আর পেনের দাম, তাহলে পেনের দাম কি ছিল? টাকাই ছিল। তাহলে এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে কি লিখতে পারি? টাকা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটি পেনের দাম বের করবো, সেই জন্য এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে এরপরে আমরা কি করবো? ড্যাশটি পেনের দাম কত টাকা? তাহলে 9টি পেনের দাম কত? 45 টাকা। তাহলে এখানে আমরা কি লিখবো? 9টি পেনের দাম 45 টাকা। একটি পেনের দাম, তাহলে এখানে দেখো 9 থেকে 1 হয়েছে, তাহলে কি পেনের সংখ্যা কমেছে। তাহলে আমরা কমলে কি করি? ভাগ করি। তাহলে এখানে আমরা 45কে 9 দিয়ে ভাগ করবো। তাহলে 45 ভাগ কত? 9। তাহলে 9 5 কত? 45। তাহলে এখানে একটি পেনের দাম কত টাকা? 5 টাকা। তাহলে এখানে দেখো তোমাদের ব্র্যাকেটের মধ্যে কি লিখেছে? যদি লিখি 45 টাকায় পাওয়া যায় 9টি পেন, তাহলে এখানে কি লিখেছি? 9টি পেনের দাম 45 টাকা। এখানে দেখো ঘুরিয়ে লিখেছে, তাহলে 45 টাকায় পাওয়া যায় 9টি পেন। তাহলে এখানে আমাদের কি হতো? ড্যাশ টাকায় পাওয়া যেত একটি পেন। তাহলে ড্যাশ টাকায় পাওয়া যেত একটি পেন। তাহলে এখানে দেখো এদিকে আমাদের বের করতে হবে, তাহলে এখানে আমরা বের করতে পারবো না। তাহলে এখানে আমরা ঐকিক নিয়মে কিন্তু এভাবে আমরা লিখবো না। তাহলে ঘুরিয়ে আমাদের লিখতে হবে কি? 9টি পেনের জন্য আমাদের 45 টাকা লাগে, একটি পেনের জন্য কত টাকা লাগবে। তাহলে ঐকিক নিয়মে এভাবে লিখি না। তাহলে আমরা ঐকিক নিয়মে আমরা এভাবে লিখবো না, ঠিক আছে। আমরা এই যে আছে 45 টাকায় পাওয়া যায় 9টি পেন, তাহলে আমাদের কি লিখতে হবে? যেটা বের করবো সেটা আমাদের কোন সাইডে লিখতে হবে? ডান সাইডে লিখতে হবে। যে রাশির মান নির্ণয় করি, অর্থাৎ অজানা রাশি ঐকিক নিয়মের ক্ষেত্রে ডান দিকে রাখি। তাহলে যেটা আমরা বের করব সেটা কোন সাইডে রাখবো? আমরা ডান সাইডে রাখবো। দীপু যদি একই পেন আরো 6টি কিনতো তবে সে দোকানিকে কত টাকা দিত? তাহলে এখানে একটি পেনের দাম কত বেরিয়েছে? 5 টাকা বেরিয়েছে। তাহলে এখানে যদি 6টি পেন কিনতো তাহলে দোকানিকে কত টাকা দিতে হতো? তাহলে এখানে আমরা কি করবো? তাহলে গুণ করতে হবে। সমস্যাটি হতো 9টা পেনের দাম 45 টাকা হলে 6টা পেনের দাম কত? তাহলে 9টা পেনের দাম 45 টাকা, সেখানে আমরা একটি পেনের দাম বের করেছিলাম। এখানে আমরা কটি পেনের দাম বের করব? 6টি পেনের দাম বের করব। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কি হবে? তাহলে এখানে আমরা
কি বের করবো? দাম বের করবো। তাহলে দামটা আমাদের ডান সাইডে লিখতে হবে আর পেনের সংখ্যাটা বাম সাইডে লিখতে হবে। তাহলে নোটা পেনের দাম কত? 45 টাকা। তাহলে এখানে টা লেখা রয়েছে, সেই জন্য এখানে লিখবো না। নোটা পেনের দাম কত? 45 টাকা। তাহলে 45 লিখবো। আর এখানে 6টি পেনের দাম বের করবো, তাহলে এখানে আমরা 6 লিখবো। আর পেনের দাম কত আমরা নির্ণয় করবো, সেই জন্য কি এখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। অতএব ড্যাশটা পেনের দাম ড্যাশ টাকা। তাহলে কটা পেনের দাম? তাহলে নোটা পেনের দাম কত টাকা? 45 টাকা। তাহলে একটা পেনের দাম, তাহলে একটা পেনের দাম কি হবে? তাহলে দেখো 9 থেকে 1 হয়েছে, তাহলে পেনের সংখ্যা কমেছে, তাহলে দাম কি হবে? কম হবে। তাহলে কমলে আমরা ভাগ করব। তাহলে 45 ভাগ কত লিখবো? 9 লিখবো। তাহলে 9 5 কত? 45। তাহলে একটা পেনের দাম কত? 5 টাকা। তাহলে আমাদের কটা পেনের দাম বের করতে হবে? 6টা পেনের দাম বের করতে হবে। তাহলে 6টা পেনের দাম, তাহলে 6টা পেনের দাম কত হবে? তাহলে আমাদের 6টা পেন, তাহলে এখানে 6 লিখবো। আর একটা পেনের দাম কত? 5 টাকা। তাহলে এখানে আমরা 5 লিখবো। তাহলে 6 গুণিতক 5 সমান কত টাকা হবে? 30 টাকা। তাহলে 6টা পেনের দাম কত? 30 টাকা। তাহলে এখানে দেখো আমরা 6টা পেনের দাম বের করলাম কত টাকা? 30 টাকা। সেটা কোথা থেকে বের করলাম? তাহলে একটি পেনের দামের মাধ্যমে আমরা কিন্তু 6টা পেনের দাম বের করলাম। সেই জন্য এই পদ্ধতিকে কি বলবো? আমরা ঐকিক নিয়ম পদ্ধতি বলবো। আশা করি তোমরা এই 3টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।